আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। শেখ হাসিনার ফেরা নিয়ে আবারও নতুন করে হইচই শুরু হয়েছে। এবার রয়টার্সের পরে এএফপিকে দিয়েছেন আরেকটা সাক্ষাৎকার। বিশ্বের অন্যতম বড় বার্তা সংস্থা এএফপি তারা গত রাতে শেখ হাসিনার নতুন সাক্ষাৎকার প্রকাশ করেছে। তবে রয়টার্সের মতো টেলিফোন কথোপকথন নয়, এটা লিখিত সাক্ষাৎকার তারা নিয়েছে, তেমনটা জানিয়েছে। এপিকে আবারও দেশে ফেরার কথা শেখ হাসিনা জানিয়েছেন এবং তিনি দেশে ফিরছেন। সেই ক্ষেত্রে তার তিনটা ভাবনার কথা তিনি বলেছেন। এপিকে দেয়া সাক্ষাৎকারকে নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যম সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এরই মাঝে খবর তৈরি করেছে। কারণ বার্তা সংস্থা এএফপি, রয়টার্সের মতো বার্তা সংস্থাগুলোতে যখন কোনো রিপোর্ট হয়, সেই রিপোর্টকে সোর্স ধরে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট তৈরি করে। এটাই নিয়ম, সেটাই হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের গণমাধ্যম, ভারতের কলকাতার আনন্দবাজার, ভারতের অন্যতম বড় গণমাধ্যম এনডিটিভি সহ অনেক গণমাধ্যমে এটা নিয়ে খবর হয়েছে। চলুন এএফপিকে নতুন করে তিনি কি বললেন এবং অন্যান্য গণমাধ্যম সেটাকে কেন্দ্র করে কি কি খবর আমাদেরকে দিচ্ছে একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম, শেখ হাসিনার এএফপিকে দেয়া নতুন সাক্ষাৎকার, গত রাতে এএফপি এই সাক্ষাৎকার প্রকাশ করেছে। প্রকাশ করার পরপরই আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এটা লুফে নিয়েছে। আবারও শেখ হাসিনার মানে নিউজ ভ্যালু কমছে না। যত দিন এগিয়ে আসছে, তিনি তো ওই টার্গেট দিয়েছেন ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু অনেকেই বলছেন যে ডিসেম্বরের মধ্যে ফেরার এই কথাটা একটা কৌশল। আদতে তিনি তার অনেক আগে ফিরতে পারেন এবং সেটা হতে পারে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বরকে তিনি টার্গেট করতে পারেন। কেন টার্গেট করতে পারেন? সেপ্টেম্বরে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার কথা। সেখানে তিনি হয়তো বিশ্ব শক্তিদের মাধ্যমে চেষ্টা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে কনভিন্স করার জন্য। যদি বিশ্ব শক্তি তার পক্ষে অবস্থান নেয়, তাহলে মানে ঘটনাটা সেপ্টেম্বরে ঘটে যেতে পারে। বাংলাদেশে সরকারি বিভিন্ন জন তো বলছেনই যে দেশে ফিরলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হবে, কারাগারে নেওয়া হবে। এই ব্যাপারে এএফপিকে নতুন কথা বলেছেন। পুরনো কথা পুনর্ব্যক্ত করে তিনি তার তিনটি ভাবনার কথা বলেছেন এবং সেই তিনটি ভাবনা তিনি মানে ঘটতে পারে, একটা না ঘটলে আরেকটা ঘটবে, এই অল্টারনেটিভ চিন্তা তার মাথায় রয়েছে। কি বলছেন তিনি এএফপিকে, এবং এএফপিকে যেটা বলেছেন সেটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম কি খবর করছে। এএফপিকে কেন্দ্র করে আনন্দবাজার যে খবর করেছে, আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, পরিণতি জানেন, তবু ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান হাসিনা। কি কি হতে পারে? তিন সম্ভাবনা, অর্থাৎ তিন ভাবনা, তিন সম্ভাবনার কথা তিনি বলেছেন। যখন আনন্দবাজার এই শিরোনাম করছে, তখন বাংলাদেশের গণমাধ্যম ইত্তেফাক তাদের এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে, এএফপিকে সাক্ষাৎকার, প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা। ইত্তেফাকের পরে এবার আমরা চলে যাই ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে। এনডিটিভি বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শেখ হাসিনা সেইজ উইল রিটার্ন টু বাংলাদেশ বাট কুড বি কিল্ড। মানে একটু চমক লাগানো শিরোনাম করেছে এনডিটিভি। মূলত এএফপিকে তিনি কি বলেছেন? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মানে সেই মৃত্যুদণ্ডের মানে খাড়া মাথায় নিয়েই এই আওয়ামী লীগের এই নেত্রী দেশে ফেরার কথা আবারও নিশ্চিত করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তার ওই কথাটা কথার কথা নয়, তিনি সত্যিই দেশে আসছেন এবং ডিসেম্বরের মধ্যে। কিন্তু সেটা কবে? ডিসেম্বরে নাকি অনেক আগে? সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের কথা ইদানিং চারিদিকে আলোচনা শুরু হতে চলেছে। 12-13 সেপ্টেম্বর ভারতে ব্রিক্সের সামিট। এই ব্রিক্সের সামিটে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিক্সে ক্ষমতাধর চীন, রাশিয়া, এই দেশগুলো রয়েছে। চীন, রাশিয়া ভারতের পরম বন্ধু। আজকেই সার্জিও গোর বাংলাদেশ সফর শুরু করেছেন।
আমেরিকার দক্ষিণাঞ্চলীয় আমাদের দক্ষিণ এশীয় অঞ্চলের দায়িত্বে যিনি রয়েছেন, আমেরিকার প্রতিনিধি এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে যিনি কাজ করছেন, সেই সফরটাকেও খুব গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এরই মাঝে এএফপিকে আবার নতুন করে সাক্ষাৎকার, মানে ব্যাপারটাকে আবার আবার গরম করার চেষ্টা করা, মানে মাঠ গরম রাখার চেষ্টা তিনি, এটা বোধহয় একটা বড় পরিকল্পনা করেই তিনি কাজগুলো করছেন। রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন, বেশ কিছুদিন হইচই চলল, তারপরে হইচই যখন থেমে যাবে মনে হচ্ছে তখন আবারও এএফপিকে দিলেন সাক্ষাৎকার, এএফপি সেটা প্রকাশ করলো। এটা কি আওয়ামী লীগ তাদের লবিস্ট তারা প্রচণ্ডভাবে সফল হচ্ছে, নাকি এগুলো সবই টাকার খেলা? যদি টাকার খেলা হয় তাহলে তো প্রশ্ন উঠে যাবে যে রয়টার্স, এএফপির মতো বার্তা সংস্থাগুলো বিক্রি হয়। ভারতের গণমাধ্যমের কথা না হয় বাদ দিয়ে দিলাম, তিনি মূলত যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান তিনি। আরও একবার সে কথা নিশ্চিত করেছেন। এই মানে ফিরলে, বাংলাদেশে ফিরলে কি পরিণতি হতে পারে তা তিনি জানেন, জানা সত্ত্বেও তিনি ফিরবেন, মৃত্যুদণ্ডের খাড়া মাথায় নিয়ে তিনি ফিরবেন, এটা নিশ্চিত করেছেন। এক্ষেত্রে তিনটি সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। সেই তিনটা কি? বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মাথায় মৃত্যুদণ্ডের সেই খাড়া নিয়েই তিনি ফিরতে চাচ্ছেন, বলছেন ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন, আত্মসমর্পণ করতে চান তিনি আদালতে গিয়ে, দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চান তিনি। তবে বাংলাদেশে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে একটা, জেলে পাঠানো হতে পারে একটা, এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করাও হতে পারে। এই তিনটা ভাবনা তার মাথায় রয়েছে এবং নিশ্চিত করেই এই তিনটা অপশনে সরকার যেতেই পারে। সেই সমস্ত সম্ভাবনা মেনে নিয়েই ফিরবেন তিনি। হাসিনা ইমেলের প্রশ্নের উত্তরে লিখেছেন, আমাকে মেরে ফেলা হতে পারে, গ্রেপ্তার করা হতে পারে, জেলেও পাঠানো হতে পারে, নিজের পরিণতি সম্পর্কে আমি সচেতন, তবু আমি ফিরতে চাই কারণ আমার লোকজন আমাকে ডাকছে। তিনটি সম্ভাবনার কথা বলে তিনি সবথেকে মানে ইমোশনাল কথা, তার নেতাকর্মীদের ইমোশনাল করার জন্য যে বাক্যটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে যে আমার লোকজন আমাকে ডাকছে। এটা কিন্তু খুবই মানে রাজনৈতিক কৌশলের দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেগুলো তো আমরা জানি। সেই সাক্ষাৎকারে প্রথমবারের মতো রয়টার্সের সঙ্গে টেলিফোন কথোপকথনে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং রয়টার্সের নিযুক্ত ভারতীয় যে প্রতিনিধি তিনি এই সাক্ষাৎকার নিয়েছিলেন, যিনি আবার বাঙালি, বাংলাভাষী। সুতরাং শেখ হাসিনার সঙ্গে মানে হয়তো মন খুলে প্রাণ খুলে কথা বলেছেন বলেই রয়টার্সের ওই প্রতিবেদনটা অনেক বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এখন শেখ হাসিনা যেটা নতুন যে কথা, মানে তিনটা সম্ভাবনার কথা বলছেন যে এই তিনটা সম্ভাবনার যে কোনো কিছুই হতে পারে, সব কিছুই, তিনটাই হতে পারে, কিন্তু আমার লোকজন আমাকে ডাকছে, আমার জনগণ আমাকে ডাকছে, এই যে কথা, এই কথা বলে তিনি হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের উজ্জীবিত করার চেষ্টা করছেন। কিন্তু যে আলোচনাটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সামনে দুটো মানে ব্যাপার রয়েছে। মানে সার্জিও গোর্তো আজকে সফর শুরু করছেন, এই 3 দিনের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে সেটা মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে। তিনি ভারতের মানে বাংলাদেশে নিযুক্ত ভারতের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার সঙ্গে বৈঠক করবেন। এটা একটা বড় ব্যাপার। বাংলাদেশে এই মুহূর্তে সাবেক রাষ্ট্রপতি পদত্যাগ করার ফলে নতুন রাষ্ট্রপতি কে হবেন সেই আলোচনা রয়েছে। এর মাঝে এক ধরনের পিআর প্রমোশন করার চেষ্টা করা হচ্ছে ডক্টর ইউনূসের পক্ষে, যদিও কিছুদিন আগে ডক্টর ইউনূসের সাবেক প্রেস সেক্রেটারি তিনি জানিয়েছিলেন যে ইউনূস স্যার এই দায়িত্ব নেবেন না কারণ তিনি বিশ্বব্যাপী 3-0 নিয়ে কাজ করতে ব্যস্ত। কিন্তু প্রফেসর ইউনূস কি এরকম মানুষ যে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি 5 বছরের জন্য করা হলে তিনি সেই অফার ফেরত দেবেন? আমার মনে হয় না, কারণ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে বহুবার এটা নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি যে অনেক দিন ক্ষমতায় থাকতে চান, স্বল্প সময়ের জন্য তিনি যে কোনো দায়িত্ব নিতে চান না, এটা বহুভাবে বহু কথাতে উঠে এসেছে। এমনকি সাবেক এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান তিনিও এটা নিশ্চিত করেছেন এবং তিনি প্রমাণ দিয়েছেন যে আমি নিজে তাকে জিজ্ঞাসা করেছিলাম 111-এ দায়িত্ব নিলেন না কেন, মাত্র 3 মাসের জন্য দায়িত্ব নিতে হবে এই কারণে তিনি নেননি। পরে যখন দেখেছেন যে সেই সরকার 2 বছর থাকলো তখন তিনি আফসোস করেছেন যে দায়িত্বটা নিলেও পারতেন। তার মানে তাকে অফার দিলে সাথে সাথে সেটা লুফে নেবেন। যে কোনো কারণে
ধরা যাক ম্যাজিক্যালি আমেরিকার নতুন প্রশাসন, ট্রাম্প প্রশাসন এখনও ডক্টর ইউনূসকে বাংলাদেশে ক্ষমতাবান হিসেবে দেখতে চায়। যদি এরকম প্রেশার আসে এবং বিএনপি যদি সেই প্রেশারে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে ফেলে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিকভাবে অনেক পালাবদলের খেলা চলতে পারে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির বিরোধী যে পক্ষ, সেই পক্ষ শক্তিশালী হয়ে যাবে। অনেক কিছুই ঘটতে পারে, এটা বিএনপির জন্য বিপজ্জনক হতে পারে। সেটা জেনেও বিএনপি নিশ্চয়ই এই সিদ্ধান্তের দিকে যাবে না। সবকিছু নির্ভর করছে আগামী কিছুদিন, মানে এই সার্জিও গোরের এই সফর, রাষ্ট্রপতি নিয়োগ, এই ব্যাপারগুলোর সাথে প্রধানমন্ত্রীর ভারত সফর সেপ্টেম্বরের 12-13, এই 2-3টা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব বিস্তার কিংবা রাজনীতির মাঠে কি হবে সেই ব্যাপারগুলো নিশ্চিত হওয়ার ক্ষেত্রে। এখন দেখার বিষয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন, বিভিন্ন জায়গায় শোডাউন দেখছি যে তারা রীতিমতো প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা ফিরবেন এবং তাকে ওয়েলকাম জানানো হবে। বিমানবন্দরে লাখ লাখ মানুষের মানে আবির্ভাব ঘটবে, তারা জড়ো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জনগণকে সরিয়ে দিতে পারবে না, এরকম প্রত্যাশা তাদের মধ্যে রয়েছে। প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে ফারাক কতটুকু, সেটাই এখন দেখার বিষয় এবং সেটা দেখতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ আমরা আসলে ম্যাঙ্গো পিপল, আমজনতা, আমাদের দেখা ছাড়া আর কিছুই উপায় নেই। দর্শক, আপনার ভাবনা কি? আপনারা সকলেই দেখেছেন আমি একটা নোটিশ দিয়েছি। নোটিশটা আমি কনফার্ম হওয়ার পরই দিয়েছি। এই নিয়ে আমার বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে, মানে কলকাতার এবং দিল্লির সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে, কয়েকজনের সঙ্গে বাংলাদেশের দূতাবাসের কথা হয়েছে, দূতাবাস বলছে বাংলাদেশ ডেস্কের সঙ্গে কথা হয়েছে, মানে আমাদের বাংলাদেশ যে বিদেশ মন্ত্রক তার যে ডেস্ক, তার সঙ্গে কথা হয়েছে। কথা বলার পর নিশ্চিন্ত হয়ে তারপরে নিশ্চিত হয়ে আমি তারপরে এই কপিটা করছি। এই কপিটা আরো একজন করেছে, তার নাম তাকেও আপনারা চেনেন, সে হচ্ছে অমল সরকার দাওয়ালের। আমি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষ এই খবরটা ছড়িয়ে গেছে। আরো কয়েকটা আছে, আমি কত লিঙ্ক দেব। এখন আপনাদের দেশে এসব প্রচার টচার হচ্ছে না। তিনি যেটা বলেছেন তার নেতাদের ফোন করে সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছেন, বাক্স প্যাডরা গুছিয়ে রাখো, যে কোনো সময় দেশে ফিরতে হতে পারে, যে কোনো সময়। এখন ওখানে গিয়ে আমরা কি পরিস্থিতির মধ্যে পড়বো আমরা জানি না। খারাপ পরিস্থিতির মধ্যে পড়ার আশঙ্কাই বেশি, তাই হাতে কিছু টাকা পয়সা রেখো। আর আমি যখন বলবো সেই সময় সবাই একত্র হয়ে যাবে, আমরা দেশে ফেরার ব্যবস্থা করব। এর বেশি উনি কিছু বলেননি। এখন দেশে ফিরলে শেখ হাসিনা সরকার তো একটা তাকে চাপে ফেলার চেষ্টা করবেই। সেক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াতে পারেন একমাত্র আওয়ামী লীগ কর্মীরাই। আজ লাখে লাখে কর্মী যদি তাকে ঘিরে থাকে, দেশের কোনো পুলিশ, কোনো সেনা, কোনো সরকার তার গাড়ি কাছে খেসতে পারবে না। তারাই আপনার ঢাল, এটা মনে রাখবেন। আমি ঠিক সময়ে আপনাদের খবর দিয়ে দেব যে তিনি কখন দেশে ফিরছেন, ঠিক সময় খবর দিয়ে দেব। আমি যেটা বলেছিলাম না, উনি ডিসেম্বর বলেছেন যে উনি ক্যামোফ্লেজিং করছেন, উনি ফিরবেন অনেক আগেই। আমি টাইম দিয়েছিলাম সেপ্টেম্বর, মনে পড়ছে? অনেকেই আমার মনে করিয়ে দেন, আপনি কিন্তু সেপ্টেম্বর বলেছিলেন। জুলাই এসে যাচ্ছে, তারপর আগস্ট, তারপরে সেপ্টেম্বর। হ্যাঁ, আমি সেপ্টেম্বরই বলেছি। এবং গতকালকে আমি তাও এও বলেছি যে সেপ্টেম্বর অব্দিও হয়তো অপেক্ষা করতে হবে না। তার কারণ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্জিও গোরের যে কথাবার্তা হয়েছে বাংলাদেশ নিয়ে, আমাদের পীযূষ গোয়াল সাক্ষী ছিলেন, সে খবরও আমি আপনাদের শুনিয়েছি। সেখান থেকে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে তারেক রহমানের কপালে খুব দুঃখ আছে এবং তারেক রহমানকে সমূলে উৎখাত করার জন্য
আমেরিকার যা যা করার দরকার আমেরিকা তাই করবে। কারণ ভারতের বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটা চুক্তি রয়েছে, সেটা পশুখাদ্য থেকে অস্ত্র পর্যন্ত সব আমেরিকা থেকে কিনতে হবে। তাহলে কোন যুক্তিতে তারেক রহমান এই কাণ্ডটি করলেন সেটা ভেবে দেখার বিষয় আছে। এখন তারেক রহমান তিনি কার বুদ্ধিতে চলছেন? ওনার খুব একটা বুদ্ধিশুদ্ধি আছে বলে তো আমার মনে হয় না। এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন কেউ তাকে একটা চালাচ্ছে। এখন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো হচ্ছে সালাউদ্দিন সাহেব। তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেন সংসদে, তারেক রহমান পুতুলের মতো বসে থাকেন। তাই তারেক রহমান কি পুতুল সরকার, পুতুল মুখ, পুতুল প্রধানমন্ত্রী? আসলে চালাচ্ছে অদৃশ্য কোনো হাত। এদিকে জামাতের সঙ্গে তো এনসিপির সঙ্গে তো দূরত্ব তৈরি হয়ে গেছে। এনসিপির নেতারা এখন ছাত্র দলের হাতে বার খাচ্ছে। এটা সত্য মিথ্যে জানি না, আমার কাছে ভিডিও এসছে। সত্যতা নিয়ে এই জন্য আমার সংশয় আছে যে এত মারপিট হলো, কিন্তু ওই যে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের গায়ে তো আঁচড় পড়লো না। সঙ্গীরা এরকম করে কোনোই দেখাচ্ছে, অর্থাৎ প্রচারে থাকার একটা তাগিদ। বুঝতে পারছে আমরা প্রচার থেকে হারিয়ে গিয়েছি। হারিয়ে তো গিয়েছো, এবার দুনিয়া থেকে হারিয়ে যাবে হয়তো, মানে ভারত বাংলাদেশ থেকে হারিয়ে যাবে হয়তো, দুনিয়া থেকে না। দীর্ঘজীবী হও তোমরা, আমি তোমাদের আশীর্বাদ করি। তোমাদের আমরা বয়সে ছোট, সন্তান মতো, তো তোমরা যে ভুলটা করেছো সেই ভুলটার কিন্তু মাফ হয় না। তো শেখ হাসিনা প্রসঙ্গে ফিরি। শেখ হাসিনা এর মধ্যে 151 জনের, আমি যে বলেছিলাম 151 জনের সঙ্গেই কথা বলেছেন, যারা নেতা আছে বিভিন্ন দেশে যেখানে আছেন তাদের সঙ্গে কথা বলেছেন, এবং প্রত্যেকেই নেত্রীর কথায় সায় দিয়েছেন, এবং যথারীতি ধীরে ধীরে তারা কলকাতার উদ্দেশ্যে আসতেও শুরু করেছেন। তিনি বলেছেন, নেত্রী বলেছেন, বেশি কিছু নেওয়ার দরকার নেই, সামান্য কিছু কাপড় আর কিছু টাকা পয়সা রেখো, কারণ আমরা জানি না আমরা কি মানে আমরা অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি। এখন দেখুন, সার্জিও ঘোর আপনার দেশে পৌঁছেছেন। তিনি তো যা যা কথা বলার তিনি তো প্রধানমন্ত্রীকে বলবেন। দেশের চেয়ার দখল করে বসে আছে দেশের চেয়ার দখল করে বসে আছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা পৃথিবী কিন্তু প্রধানমন্ত্রীকেই চিনবে, কনস্টিটিউশনে তিনি যখন প্রধান তাকেই চিনবে। এবার কে চালাচ্ছে পেছন দিক দিয়ে ইশারা কার, সেটা দেখতে যাবে না। এখন যে চাপটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে, সেই চাপটাকে সামলানোর মতো ক্ষমতা রয়েছে? আমার তো মনে হয় নেই। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে এও করতে পারবে না, মানে ছেড়েও কথা বলবেন না। আমরা দেশে গুজব তো রটানো হয়। ইত্তেফাক বলে একটা পত্রিকা গতকালকে দুম করে লিখে দিল যে ইউনূসকে নাকি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চেষ্টা করা হচ্ছে। ভেসে উঠেছে কথা, কোনো ভাষা নেই, রাষ্ট্রপতি হওয়ার কোনো চান্স নেই। ইউনূস একটা বিশ্ব বাটপার, সেটা সারা পৃথিবী জেনে গিয়েছে। বাংলাদেশের নাম আগে লোকে জানতো না। ইউনূসের আমলে ইউনূস যা করে গেছে তাতে সারা পৃথিবী বাংলাদেশকে চিনে গেছে। আর এবার যে শেখ হাসিনা যাচ্ছেন, তিনি সমস্ত দেশের সমর্থন নিয়ে যাবেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই যে আমাদের জাতিসংঘ যে চিঠিটা দিয়েছিল, সেই চিঠিটাই কিন্তু পরিষ্কার একটা কথা লেখা ছিল যে আমাদের সমর্থন আমরা ততক্ষণ করব যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির দড়ি অবধি পড়ানো হচ্ছে। যদি ফাঁসির দড়ি তার গলায় পড়ানো হয়, তাহলে কিন্তু আমরা সমর্থন তুলে নেব। এটা কিন্তু তিনি লিখেছিলেন।
এবার জাতিসংঘ তো এখন বুঝে গেছে তার এই যে রোলটায়, বাংলাদেশ নিয়ে তার রোলটা খুব বিতর্কিত হয়ে গেছে, ফলে নিজেকে এখন শোধরাবার চেষ্টা করছে। সেক্ষেত্রে যদি ইউরোপিয়ান কান্ট্রি এবং ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো যদি একে একে চিঠি পাঠাতে শুরু করে শেখ হাসিনার সমর্থনে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এখন তিনি কোন পথে ফিরবেন তা জানি না। এখন প্লেন আমাদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবে, ওই 107 সিটের যে প্লেনটা রাখা কথা বলা হয়েছে, আমি যেটা বলেছি 107 সিটের একটা প্রাইভেট জেট, নাকি সেটা লখনৌ বিমানবন্দরে রাখা হবে। দিল্লি থেকে লখনৌ সড়ক পথে 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যাপার, যদি হুটার দিয়ে গ্রিন চ্যানেল করে যদি পার করে দেয়, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মধ্যে পৌঁছে যাবেন। এখন রাস্তা এত ভালো হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যদি বিমান পথে যান, কোন পথে যাবেন আমি জানি না। আর সড়ক পথে গেলে তিনি যে কোন রাস্তা ধরবেন, সারা বাংলাদেশটাই তো ভারত দিয়ে ঘেরা। এখন অমিত শাহ, রাজনাথ সিং আর আমাদের নরেন্দ্র মোদী আর জয়শঙ্কর আর অজিত দোভাল, এই 5 রত্ন তার দেশে ফেরার ব্যাপারে যে কি ব্যবস্থা করছে সেটা তারাই জানেন, আমরা তো জানতে পারবো না। তবে সার্জিও ঘোর তিনি যে যাচ্ছেন, সন্তোষজনক উত্তর দিতে না পারলে তারেক রহমানের গদি কিন্তু গেল। আজকে আমি আগাম বলে দিচ্ছি আপনাকে, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। আবার বলছি, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। কিছু দিন অপেক্ষা করতে হবে, তারেক রহমানকে আবার লন্ডনে ফ্লাইট ধরতে হবে। এই সরকার টিকবে না, এই সরকার উল্টে যাবে, সেটা কয়েকটা দিনের ব্যাপার। এখন আপনারা সবাই নিজেরা প্রস্তুত হন। নেত্রী যে পথে ফিরবেন, আপনারা ঢালের মতো লাখে লাখে মানুষ তাকে ঘিরে থাকুন। ঢাল যদি মানুষের ঢাল যেই থাকে, সেক্ষেত্রে কোনো দেশের কোনো সেনা, কোনো পুলিশ, কোনো সরকার, কারোর সাধ্য নেই নেত্রীর গায়ে হাত দেওয়ার। আপনারা প্রস্তুত থাকুন। আমি সেপ্টেম্বর বলেছিলাম, হয়তো তার আগেই কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং অমলের ইন্টারভিউটা আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেও সে ডিটেলসে